আরে বাহ, কি দারুণ সুবাস! এই জঙ্গলের পথে কে রান্না করছে? ওই তো একটা ছাউনি দেখা যাচ্ছে, যাই তো গিয়ে দেখি। এসো বাবা, এই জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছ নিশ্চয়ই। বসো এখানে একটু। ঠাকুমার হাতের রান্নার গন্ধ পেয়েই তো এখানে চলে এসেছে মনে হচ্ছে, তাই না কাকা? হ্যাঁ বাবা, শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু জল পেলে খুব ভালো হতো। এই জঙ্গলে যে আসে তাকেই তো খাওয়াতে হয় দাদু ভাই। এটাই তো আমাদের নিয়ম বহু বছর ধরে। ঠাকুমা, এই নিয়মটাই তো এখন আমাদের গোটা পরিবারের পরিচয় হয়ে গেছে। জঙ্গলের ভেতরে এই ছোট্ট রান্নাঘরটাই যেন একটা আশ্রয়স্থল সবার জন্য। ঠিক বলেছিস রে। মানুষকে খাওয়ানোর মধ্যেই যে শান্তি পাই, তা আর কিচ্ছুতে পাই না। আপনি বসুন আরাম করে, এই ছায়ায় একটু জিরিয়ে নিন, তারপর খাবার খেয়ে আবার পথ চলবেন। তাহলে তো বেশ হবে। এই জঙ্গলটা তো একা একা পার হওয়া বড় কষ্টের। তাই ভাবলাম এখানে একটু বিশ্রাম আর খাবারের ব্যবস্থা করে রাখি সবার জন্য। আর এখন তো এই জায়গাটা শুধু বিশ্রামের জায়গা না, একটা পরিচিত ঠিকানাই হয়ে গেছে সবার কাছে, তাই না ঠাকুমা? হ্যাঁ রে, এই জঙ্গলের পথে হাঁটা মানুষগুলোই তো এখন আমার আসল আত্মীয় হয়ে উঠেছে। খাওয়া শেষ হলে একটু বিশ্রাম নিয়ে যান, রোদ একটু কমলে তারপর পথ চলবেন, তাড়াহুড়ো করবার দরকার নেই। এই ছায়াটায় বসে থাকো বাবা, যতক্ষণ ইচ্ছে। এই জঙ্গল অনেক কিছু দেয় মানুষকে, শুধু বুঝতে হয় সেটা। ঠাকুমা, আপনি একা কিভাবে শুরু করেছিলেন এই রান্নাঘর? আমাদের তো কখনো পুরো গল্পটা বলেননি আপনি। তোর ঠাকুরদা মারা যাওয়ার পর একদম একা হয়ে পড়েছিলাম। এই জঙ্গলের ধারের ঘরটাই ছিল সম্বল, আর কিচ্ছু ছিল না তখন আমার কাছে। তারপর কি হলো ঠাকুমা, বলো না, শুনতে চাই। জঙ্গলে কাঠ কাটতে আসা মানুষগুলো প্রায়ই এই পথ দিয়ে যেত। একদিন একজন ক্লান্ত হয়ে আমার দরজায় এসে জল চাইলো। আমি জল দিয়ে দুটো ভাতও দিয়ে দিলাম তাকে। আর তারপর থেকে শুরু হলো এই রান্নাঘরের পথ চলা, তাই না ঠাকুমা? ঠিক তাই। একজন থেকে দুজন, দুজন থেকে অনেকে। মানুষ আসতেই থাকলো। আমারও আর একা লাগতো না, মনে হতো সবাই যেন আমার নিজের সন্তান। ঠাকুমা, তুমি একা এত মানুষকে আপন করে নিয়েছো, ভাবলেই বুক ভরে যায় আমার। তোরাই তো এখন আমার আসল শক্তি রে। তোরা না থাকলে এই বয়সে একা এত কিছু সামলাতে পারতামই না আমি কখনো। আমরাও আপনার এই কাজে যুক্ত হতে পেরে গর্বিত ঠাকুমা। এই রান্নাঘরটা এখন আমাদেরও নিজের বাড়ির মতো লাগে। জানিস, প্রথম প্রথম খুব কষ্ট হতো। একা হাতে সব সামলাতে হতো। মাঝে মধ্যে মনে হতো আর পারবো না বুঝি। তাহলে কিভাবে সামলে উঠলে ঠাকুমা এত কিছু একা একা? মানুষের মুখের হাসিটাই তো শক্তি দিত রে আমাকে। যখন দেখতাম কেউ পেট ভরে খেয়ে তৃপ্তির হাসি হাসছে, তখন সব ক্লান্তি ভুলে যেতাম আমি। ঠাকুমা, আপনার এই গল্প শুনে মনে হচ্ছে আপনি সত্যিই একজন অসাধারণ মানুষ। থাক থাক, এত প্রশংসা শুনলে লজ্জা লাগে। এখন ঘুমোতে যা তোরা, কাল সকালে আবার অনেক কাজ আছে। উফ, এই হাঁড়িটা আজকে বড্ড ভারী লাগছে। ঠাকুমা, একটু ধরবে এই দিকটা? ওগো, দেখো দেখো, তোমার মাথায় তো একদম রাজার মুকুট বসে আছে দেখছি। আহারে, আমার নাতিকে তো একদম রাজপুত্র লাগছে আজ। এই ঢাকনা মুকুট পরেই সারাদিন থেকো না বাবা। হাসছো কেন এত দুজনে? থাক থাক, সাবধানে হাত লাগাও এবার, নইলে পরের বার হয়তো হাঁড়িটাই মাথায় বসে যাবে তোমার। আজ সকালটা তো দারুণ শুরু হলো দেখছি। এমন হাসির মুহূর্ত অনেকদিন পর পেলাম আমি। ঠিক আছে, এবার থেকে হাঁড়ি নামানোর আগে দুবার ভেবে নেব। এই ঢাকনা মুকুটের গল্প তো এখন সারা জীবন মনে থাকবে আমাদের সবার। আজ থেকে তোমাকে আমরা রাজামশাই বলেই ডাকবো, এটা ঠিক করলাম। কি বলো ঠাকুমা, মানাবে না? থামো তো তোমরা, এবার কাজে মন দিয়ে চলো, নইলে সকালের রান্না দেরি হয়ে যাবে সবার জন্য। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কাজে লাগো এবার। আমরাও লেগে পড়ছি রান্নায়, আজ অনেক মানুষ আসবে।
ঠাকুমা ওই দেখুন আরো দুজন এসেছেন আজ। এই কয়দিনে মানুষ যেন বেড়েই চলেছে রোজ ক্রমশ। হ্যাঁ রে, কাল যে তীর্থযাত্রীরা খেয়ে গেল, ওরাই তো বোধহয় অন্য গ্রামে গিয়ে সবাইকে বলে বেরিয়েছে এই কথা। সত্যি ঠাকুমা, মুখে মুখে এভাবে খবর ছড়িয়ে যাবে আমি ভাবিও নি। এই জঙ্গলের পথ তো এমনিতেই এত দুর্গম। দুর্গম পথ হলেও রে, ভালো খাবারের টানে মানুষ ঠিক পথ খুঁজে নেয়। এটাই তো জীবনের নিয়ম আমাদের মতে। বসুন, আজ ভালো একটা তরকারি হয়েছে, খেয়ে দেখুন তো কেমন লাগে আপনাদের। এই জঙ্গলের পথে যে আসে তাকেই তো আমরা আপন করে নিই। বসুন, খাবার রেডি হয়ে যাচ্ছে আপনাদের জন্য। ঠাকুমা, এভাবে মানুষ বাড়তে থাকলে তো আমাদের আরো বেশি চাল ডাল লাগবে গো রোজ। ব্যবস্থা করতে পারবো তো আমরা? চিন্তা করিস না, যতটুকু আছে তা দিয়েই সবাইকে ভাগ করে খাওয়াবো। মানুষ কখনো খালি পেটে ফিরবে না এখান থেকে। এখানে কি কিছু খাবার পাওয়া যাবে? আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, খুব ক্লান্ত লাগছে। আসুন আসুন দিদি ভাই, বসুন এখানে। এই জঙ্গলের ধারে যে আসে তাকেই তো খাওয়াই আমরা। এই হাঁড়িটা কেমন যেন চেনা চেনা লাগছে আমার কাছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে এটাকে দেখে। চেনা লাগছে? এই হাঁড়ি তো আমার অনেক পুরনো, বহু বছর ধরেই এটা ব্যবহার করছি। আপনি কি আগে কখনো এসেছিলেন এখানে দিদি ভাই? না না, তা নয়, হয়তো এমনি মনে হচ্ছে। আপনার হাতের রান্নার গন্ধটাও কেমন যেন খুব চেনা লাগছে আমার কাছে। মানুষ অনেক সময় গন্ধের সাথে পুরনো স্মৃতি জুড়ে রাখে। বসুন, খেয়ে দেখুন। ধন্যবাদ ঠাকুমা। জানি না কেন, কিন্তু এখানে বসে থাকতে আমার মনটা কেমন শান্তও লাগছে। আপনি কোথা থেকে এসেছেন দিদি ভাই? শহরের মানুষ মনে হচ্ছে। এই জঙ্গলের পথে হাঁটতে অভ্যস্ত নন হয়তো। হ্যাঁ ঠাকুমা, শহর থেকেই এসেছি। ঠিক জানি না কেন, কিন্তু কিছুদিন ধরেই জঙ্গলের দিকে টান অনুভব করছিলাম আমি। টান? এই দূরের জঙ্গলের প্রতি টান হবে কেন বলুন তো? সেটা বলাটা এখন কঠিন লাগছে ঠাকুমা। শুধু এটুকু বলতে পারি, একটা অজানা কারণেই এখানে আসতে হতো আমাকে। ঠিক আছে, তারা নেই। যখন মন চাইবে তখন বলবেন, আমি শুনতে রাজি সব সময়। এই স্বাদটা কি অদ্ভুত মনে হচ্ছে। এই স্বাদ আমি আগে থেকে চিনি, কিভাবে সম্ভব বুঝতে পারছি না। হয়তো ছোটবেলায় কোথাও খেয়েছিলেন এমন কিছু, তাই মনে হচ্ছে চেনা। রান্নার স্বাদও তো একটা স্মৃতি বহন করে মানুষের মনে। হতে পারে ঠাকুমা। এই কথাটা শুনে আরো বেশি করে মনে হচ্ছে আমাকে এখানে বারবার আসতে হবে। তাহলে আসুন দিদি ভাই, যতবার ইচ্ছে হয় ততবার। বিশু, এই বাঁশটা একটু উঁচু করে ধরো তো, আমি ওপর থেকে বাঁধছি এখন। ধরেছি কাকা, আপনি বাঁধুন। ঝড়টা তো সত্যি ভয়ঙ্কর হয়ে গেছিল কালকে রাতে, তাই না? হ্যাঁ, ও সব কথা বাদ দিয়ে এবার কাজে মন দাও। বিকেলের মধ্যে ছাউনিটা ঠিক করে ফেলতে হবে আমাদের দুজনকে মিলে। কাকা, আপনি না এলে তো একা আমি এই কাঠামো ঠিক করতেই পারতাম না। ধন্যবাদ এভাবে সাহায্য আসবার জন্য। আরে বাবা, ধন্যবাদের কিছু নেই বিশু। তোমার ঠাকুমা তো এই জঙ্গলের সবার জন্যই কিছু না কিছু করেন সব সময়, তাই না? তার প্রতিদানে এতটুকু তো করতেই পারি। ঠাকুমা শুনলে খুব খুশি হবেন কাকা। আপনাকে দেখে বসতে বলবেন। হ্যাঁ, একসাথে দুপুরে খেয়ে যাবেন আজকে। আরে খাবো বই কি, তোমার ঠাকুমার হাতের রান্না ছাড়া কি আর দুপুরটা ভালো কাটে আজকাল আমার? দেখুন কাকা, এখন কেমন শক্তপোক্ত লাগছে ছাউনিটা। আর কোনো ঝড়ই বোধহয় সহজে ভাঙবে না এবার। ভালো করেই বেঁধেছি বিশু, চিন্তা নেই। এবার থেকে বছরে একবার করে চেক করে নিলেই সব ঠিকঠাক আছে কিনা হয়ে যাবে। ঠিক আছে কাকা, আপনার কথা মতোই করব। চলুন এবার ঠাকুমার কাছে যাই। খাবার নিশ্চয়ই তৈরি হয়ে গেছে ততক্ষণে। চলো চলো, খিদেও পেয়ে গেছে বেশ। আজকের কাজটা শেষ করে একটু আরাম করে খাবো এবার। অরিন্দা, শুনেছেন জঙ্গলের ধারে সাবিত্রী বুড়িমা রান্নাঘরের নাম এখন ৩-৪ গ্রামেও ছড়িয়ে গেছে ইতিমধ্যে? শুনেছি বই কি, নিজের চোখেই তো দেখেছি মাস্টার মশাই। প্রতিদিন নতুন নতুন মানুষ আসছে সেই দুর্গম পথ পেরিয়ে সেখানে। এত কষ্ট করে জঙ্গলের পথ পেরিয়েও মানুষ যাচ্ছে, হ্যাঁ, ভাবতে অবাক লাগে। নিশ্চয়ই বুড়িমার হাতে কিছু একটা বিশেষ আছে। হ্যাঁ, শুধু হাতের রান্না না মাস্টার মশাই, ওই মানুষটার মনটাও তো অসাধারণ। এমন আন্তরিকতা দিয়ে খাওয়ায়,
মানুষ তো ফিরে আসতে বাধ্য হয়। সত্যি, আমারও একবার যাওয়া উচিত ওখানে। শুনেছি বন বিভাগের লোকজনও নাকি এখন নিয়মিত যায় সেখানে খেতে। চলুন না একদিন একসাথেই যাই, আমিও তো প্রায়ই যাই। আপনাকে নিয়ে যেতে পারলে ভালোই লাগবে আমার নিজেরও, সত্যি বলছি। চলুন তাহলে আগামীকালই যাই। এত প্রশংসা শুনে আমারও লোভ লেগে গেছে সেই রান্নার স্বাদ নেওয়ার জন্য। ভালোই হবে মাস্টার মশাই। আর জানেন, বুড়ির নাতি বিশুও খুব ভালো ছেলে, ওর সাথেও পরিচয় করিয়ে দেব আপনার। দারুণ দারুণ, একটা পুরো পরিবারের গল্প জানবার সুযোগ পাবো তাহলে। আমার মনে হচ্ছে এই মানুষগুলোর কাছ থেকে অনেক কিছু শেখবার আছে আমাদের। ঠিক বলেছেন, এমন সহজ সরল উদার মানুষ আজকাল সত্যি কম দেখা যায় গ্রামে। জানেন হরেন্দা, আমার মনে হচ্ছে এই গল্পটা শুধু খাবারের গল্প না, এটা নিয়ে আরও কিছু করা যায় কিনা ভাবছি আমি। কীরকম ভাবছেন মাস্টার মশাই? আপনার মাথায় তো সব সময় নতুন নতুন চিন্তা ঘুরে দেখি। দেখাই যাক না গিয়ে, তারপর বলবো। এখন চলুন বাজারের কাজটা সেরে ফেলি আগে দুজনে মিলে। বুড়িমা, এই তরকারির স্বাদ সত্যি অতুলনীয়। এত বছর ধরে এভাবে মানুষকে খাওয়াচ্ছেন, আপনার এই কাজটা তো সত্যি মহৎ একটা কাজ। কি যে বলেন মাস্টার মশাই, এ তো সামান্য কাজ। মানুষকে খাওয়াতে তো আমার ভালো লাগে, তাই তো করি এসব এতদিন ধরে। বুড়িমা, আমার মনে একটা প্রস্তাব এসেছে। আপনার এই রান্নাঘরটাকে নিয়ে যদি আমরা প্রতি বছর একটা উৎসব করি এখানে। উৎসব? কেমন উৎসব বলুন তো মাস্টার মশাই, একটু বুঝিয়ে বলুন। ঠাকুমার ভোজ উৎসব নাম দিয়ে একটা অনুষ্ঠান করা যায়, যেখানে আশেপাশের সব গ্রামের মানুষ আর স্কুলের বাচ্চারা একসাথে জড়ো হবে। ঠাকুমার হাতের রান্না উপভোগ করবে সবাই, আর তাকে সম্মানও জানানো হবে, তাই না? আমাকে সম্মান জানানো হবে? এত বছর তো শুধু মানুষকে খাইয়েছি, এর জন্য আমার সম্মানের কি আছে মাস্টার মশাই? বুড়িমা, আপনি যা করেছেন এটা তো শুধু রান্না না, এটা একটা ঐতিহ্য তৈরি করেছেন আপনি নিজের হাতে। এটা উদযাপন করবার মতোই একটা বিষয় সবার কাছে। ঠাকুমা, দারুণ প্রস্তাব তো এটা, আমিও রাজি। চলুন এই উৎসবের আয়োজন করি আমরা সবাই মিলে একসাথে। তোমরা যদি এত করে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই, তবে শর্ত একটাই, সবাইকে পেট ভরে খাওয়াতেই হবে আমাকে। সেটা তো নিশ্চিত। আপনার হাতের রান্না ছাড়া এই উৎসবের কোনো মানেই হবে না। আপনিই তো এই উৎসবের প্রাণ। মাস্টার মশাই, আমরা কি কি প্রস্তুতি নিতে পারি বলুন তো? আমিও তো সাহায্য করতে চাই এই আয়োজনে। আপনি আর বিশু মিলে রান্নার তালিকা ঠিক করুন। আমি স্কুলের বাচ্চাদের নিয়ে গ্রামে গ্রামে খবর পৌঁছে দেব সবাইকে। দারুণ পরিকল্পনা মাস্টার মশাই। এই উৎসবটা তো তাহলে সত্যি একটা বড় মিলন মেলা হয়ে উঠবে দেখছি। আর বুড়িমা, আপনি যদি অনুমতি দেন, আমি স্কুলের বাচ্চাদের নিয়ে এসে আপনার হাতে হাতে কিছু একটা রান্নাও শেখাতে চাই ওদের। সে তো আরো ভালো কথা মাস্টার মশাই, বাচ্চারা শিখলে তো এই ঐতিহ্যটা আরো অনেক দিন টিকে থাকবে। ঠাকুমা, তাহলে তো আপনার এই রান্নার গোপন কৌশলগুলো এবার নতুন প্রজন্মও শিখে ফেলবে। শিক্ষক না, রান্নার কোনো গোপন কিছু নেই রে, শুধু ভালোবাসা দিয়ে রাঁধলেই তো স্বাদ ভালো হয় সব সময়। দিদি ভাই, তুমি তো প্রায়ই আসো এখানে আজকাল, কিছু কি খুঁজছো তুমি, নাকি এমনি ভালো লাগে এই জায়গাটা তোমার? জানেন ঠাকুমা, ছোটবেলার একটা স্মৃতি আছে আমার খুব আবছা। একটা রান্নাঘরের গন্ধ, একটা মহিলার হাতের ছোঁয়া, এটুকুই মনে আছে। কিরকম স্মৃতি একটু বলো তো শুনি বিস্তারিত করে। ঠিক মনে নেই সবটা, শুধু এইটুকু মনে আছে ছোট ছিলাম আর কারোর কোলে বসে গরম ভাত খেতাম। সেই গন্ধটা এখানে এসে যেন আবার পেলাম আমি সেটা। অদ্ভুত তো, আমারও তোমাকে দেখে কেমন একটা টান অনুভব হয় দিদি ভাই, ঠিক বুঝি না কেন এমন লাগে আমার। হয়তো একদিন সবটা বুঝতে পারবে ঠাকুমা। আজ শুধু এটুকুই বলতে চেয়েছিলাম, এই জায়গাটা আমার কাছে একটা অন্যরকম কিছু। তুমি যতদিন খুশি এসো, এই রান্নাঘরের দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। ধন্যবাদ ঠাকুমা, আপনার এই কথাটা শুনে মনটা খুব হালকা লাগছে আমার, বলে বোঝাতে পারবো না। তুমি একা একা এত দূর এসেছো দিদি ভাই, নিশ্চয়ই তোমার মনে অনেক প্রশ্ন জমে আছে, ধীরে ধীরে সব উত্তর পেয়ে যাবে দেখো। জানেন ঠাকুমা, আমার মা কখনো নিজের ফেলে আসা পরিবারের কথা বলতেন না, শুধু বলতেন একদিন হয়তো ফিরে যাওয়া হবে সেই জায়গায়। তোমার মা এখন কোথায় আছেন? তার সাথে কি দেখা করা যাবে কখনো? মা কয়েক বছর আগেই চলে গেছেন ঠাকুমা।
মৃত্যুর আগে শুধু একটাই কথা বলেছিলেন, একটা জঙ্গলের ধারে রান্নার গন্ধ খুঁজে বের করতে। কি বলছো? মা বলতেন একটা জঙ্গলের ধারে কেউ থাকেন যার হাতে রান্নার গন্ধ কখনো ভোলা যায় না। তোমার এই কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেমন করছে, কি জানি কি একটা মিলে যাচ্ছে মনে হচ্ছে আমার। ঠাকুমা, আমারও তাই মনে হচ্ছে। এই রান্নাঘরের প্রতিটা কোণ যেন আমার চেনা, অথচ আমি তো কখনো আসিনি এর আগে। ঠাকুমা, বিশু এদিকে এসো তো, কুয়ার জলটা আজ কেমন অনেক নিচে নেমে গেছে দেখছি। সত্যি তো, এত গরম পড়েছে যে জলস্তর একদম নেমে গেছে মনে হচ্ছে এবার। এই কুয়োর জলেই তো এতদিন সব রান্না হয়েছে রে, জল না থাকলে তো রান্নাঘরটাই বন্ধ হয়ে যাবে। এত মানুষ রোজ খেতে আসেন, জল না থাকলে আমরা কিভাবে চালাবো এই রান্নাঘর? হাল ছাড়া চলবে না। হরেন কাকাকে খবর দিই, উনি নিশ্চয়ই কোনো একটা উপায় বলতে পারবেন আমাদের। হ্যাঁ যা বিশু, তাড়াতাড়ি যা। এই কুয়াই তো আমাদের এত বছরের ভরসা, একে বাঁচাতেই হবে যেভাবেই হোক। আমিও সাথে আছি বিশু, দেরি করলে চলবে না। বেলা বাড়ার আগে কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাদের। এত বছর ধরে এই কুয়াটাই তো আমাদের সবচেয়ে বড় ভরসা ছিল রে, আজ হঠাৎ এভাবে জল কমে যাবে তো ভাবিনি। চিন্তা করো না ঠাকুমা, আমরা নিশ্চয়ই কোনো একটা পথ খুঁজে বের করব। তুমি একটু বিশ্রাম নাও, আমরা দেখছি বিষয়টা। আমি ঠিক আছি রে, তোরা যা তাড়াতাড়ি। এই রান্নাঘর বন্ধ হয়ে গেলে কত মানুষ কষ্ট পাবে, আমার ভাবতে খুব খারাপ লাগছে। ঠাকুমা, তুমি চিন্তা করো না, যতক্ষণ আমাদের হাতে পায়ে শক্তি আছে ততক্ষণ এই রান্নাঘর বন্ধ হতে দেব না আমরা। বিশু, চিন্তা করো না। আরে পুরনো কুয়ো অনেক সময় পলি জমে বুঝে যায়, পরিষ্কার করলেই আবার জল উঠবে দেখো। কাকা, আপনি না থাকলে আমরা তো কিছুই বুঝতাম না এসবের। কৃতজ্ঞ আমরা আপনার এই সাহায্যের জন্য আজকে। এ তো গ্রাম বিশু, একজনের বিপদে সবাই এগিয়ে আসে। তোমার ঠাকুমাও তো কতজনকে আপন করে নিয়েছে বছরগুলোতে। কাকা দেখুন, এখানে আরেকটা জলের উৎস পাওয়া গেছে। এবার তো আর কখনো জলের অভাব হবে না আমাদের এখানে। বাহ, এ তো সৌভাগ্য। প্রকৃতিও যেন সাহায্য করতে চাইছে তোমাদের এই ভালো কাজের প্রতিদান দেখে। তোমরা সবাই আজ যা করলে, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই গ্রামটাই তো আমার সবচেয়ে বড় পরিবার। বুড়িমা, আপনি এতদিন যা দিয়েছেন মানুষকে, আজকে তার প্রতিদানই তো ফিরে পেলেন। এটাই তো জীবনের নিয়ম বলে মনে করি আমি। চলুন সবাই, আজকের এই খুশিতে সবাইকে একটু মিষ্টি মুখ করাই। এত বড় একটা সমস্যা মিটে গেল আজ আমাদের। আপনাদের সবারই সাহায্য আমরা কোনো দিন ভুলব না। একা থাকলে এভাবে হয়তো কোনো দিন সমাধান খুঁজে পেতাম না আমরা। এই তো আসল গ্রাম বিশু, যেখানে সবাই সবার পাশে দাঁড়ায়। তোমাদের এই রান্নাঘরও তো সেই একই কথা শেখায় সবাইকে। আজ সত্যি মনে হচ্ছে আমি একা নই, এই গোটা গ্রামই তো আমার পরিবার হয়ে গেছে এতদিনে। ঠাকুমা, এবার তো নতুন জলের উৎসটাও পাওয়া গেল। ভবিষ্যতে আর কখনো এমন সমস্যা হবে না মনে হচ্ছে আমাদের। ঠাকুমা, আজ একটা কথা বলার সময় এসেছে, আর লুকিয়ে রাখতে পারছি না এই কথা আমি। কি কথা? তোমার মুখটা আজ অন্যরকম দেখছি। ঠাকুমা, আমি আপনার হারিয়ে যাওয়া মেয়ের সন্তান। ছোটবেলায় এক দুর্ঘটনায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য শহরে বড় হয়েছি আমি। কি বলছো? আমার মেয়ে তো বহু বছর আগে, সে তো একটা ছোট্ট মেয়েকে নিয়ে হারিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আর কখনো ফিরে পাবো না। অতসীদি, আপনি সত্যি আমার পিসির মেয়ে? বিশ্বাসই হচ্ছে না আমার এখন। হ্যাঁ, ছোটবেলায় একটা আবছা স্মৃতি ছিল শুধু, একটা রান্নাঘরের গন্ধ, একজনের হাতের ছোঁয়া। এই জায়গায় এসে সেই গন্ধটাই আমাকে টেনে আনলো। দিদি ভাই রে, তুই ফিরে এসেছিস। এত বছর ধরে আমি তোর জন্য অপেক্ষা করেছি, আমি তো ভাবতেই পারিনি তোকে ফিরে পাবো। ঠাকুমা, আমিও জানতাম না কোথায় খুঁজবো আপনাকে, শুধু এই গন্ধের স্মৃতিটাই ছিল সম্বল আমার কাছে। এই রান্নাঘরটাই তাহলে শেষ পর্যন্ত আমাদের হারানো পরিবারকে খুঁজে দিল। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে আমার এখন। এই রান্নার গন্ধই তো সবসময় মানুষকে আপন করে এনেছে আমার কাছে। আজ বুঝলাম এই গন্ধ আমার নিজের রক্তকেও ফিরিয়ে আনতে পারে এত দূর থেকে। দিদি, এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন তো? এই পরিবার তো এখন সম্পূর্ণ হলো আজ থেকে। থাকবো বিশু, নিশ্চয়ই থাকবো। এই জায়গাটাই তো এখন থেকে আমার আসল বাড়ি। তোর মুখের এই হাসিটা, চোখের এই ভাবটা একদম আমার মেয়ের মতো লাগছে। কিভাবে এতদিন চিনতে পারলাম না তোকে। হয়তো সময় হয়নি ঠাকুমা, কিন্তু এখন বুঝেছি আর কখনো দূরে যাব না আপনার কাছ থেকে।
দিদি, এখন থেকে আমরা তিনজনে মিলে রান্নাঘরটা চালাবো। ঠাকুমার এই স্বপ্নটা এখন আমাদের সবার হয়ে গেল। আজ রাতটা আমার জীবনের সবচেয়ে সুখের রাত্রে। হারিয়ে যাওয়া মেয়ের সন্তানকে ফিরে পেলাম। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? আজকে আমরা এখানে এসেছি একজন অসাধারণ মানুষকে সম্মান জানাতে, যিনি বছরের পর বছর ধরে নিঃস্বার্থভাবে মানুষকে খাইয়ে এসছেন। আমাদের সবার প্রিয় সাবিত্রী ঠাকুমা। এই যে ঠাকুমা, এসো না। এত মানুষ আজ এখানে জড়ো হয়েছে দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে আমার। এই সম্মান তো আমি আগে কখনো পাইনি। এ আমার একার নয়, এ পুরো রান্নাঘরের। ঠাকুমা, আজকের এই দিনটা দেখে মনে হচ্ছে আপনার এতদিনের পরিশ্রম সত্যিই সার্থক হলো, আর সাথে আমরা ফিরে পেলাম আমাদের হারানো পরিবারকেও। ঠাকুমা, আজ এই ভোজে মনে হচ্ছে আমি যেন সত্যি আমার আসল বাড়িতে ফিরে এসেছি। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে আমার জীবনে। তুই তো সব সময় এখানকার মানুষ ছিলি দিদি ভাই, শুধু পথটা একটু ঘুরে এসেছিস এতদিনে, এই যা। আর এখন থেকে প্রতি বছর এই উৎসব হবে, যাতে বুড়িমার এই ভালোবাসার গল্প সবাই জানতে পারে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চিরকাল। দেখুন ঠাকুমা, এই জঙ্গলের ধারের ছোট্ট রান্নাঘরটা আজকে কত বড় একটা পরিবার হয়ে উঠেছে। এটাই তো আপনার আসল সাফল্য চিরকাল। আজকের এই ভোজ আমাদের সবার, এই স্বাদ যেন সবার মনে থেকে যায় চিরকাল। এটাই আমার একমাত্র চাওয়া। ঠাকুমা, আজকের এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে একটা ছোট্ট রান্নাঘর থেকে কিভাবে একটা গোটা গল্প তৈরি হতে পারে। সত্যি অবিশ্বাস্য এই যাত্রাটা। আসুন সবাই, আর দেরি করবেন না, তাড়াতাড়ি খাওয়া শুরু করি। ঠাকুমার হাতের এই স্বাদ ঠান্ডা হয়ে গেলে আর সেই মজা থাকবে না।